নমস্কার বন্ধুগণ, আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আজকের এই ক্লাসটিতে আমরা 25শে ডিসেম্বর থেকে 7ই জানুয়ারি পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভীষণ ইম্পর্টেন্ট একটি ক্লাস, সমস্ত পরীক্ষার জন্য। প্রত্যেকে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে। দেখো, এখানে প্রথম প্রশ্ন রয়েছে, সম্প্রতি কবে রাষ্ট্রীয় কিষাণ দিবস বা ন্যাশনাল ফার্মার্স ডে পালন করা হলো? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 23শে ডিসেম্বর। সম্প্রতি 23শে ডিসেম্বর রাষ্ট্রীয় কিষাণ দিবস পালন করা হলো। এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। দেখো, আমাদের দেশের পঞ্চম প্রধানমন্ত্রী কে ছিলেন? চৌধুরী চরণ সিং। তো আমাদের দেশের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এর জন্মদিন উপলক্ষে এই 23শে ডিসেম্বর দিনটিকে রাষ্ট্রীয় কিষাণ দিবস হিসেবে পালন করা হয়। আচ্ছা দেখো, 2023-এ এর থিম কি ছিল? এর থিম ছিল ডেলিভারিং স্মার্ট সলিউশন ফর সাস্টেনেবল ফুড সিকিউরিটি অ্যান্ড রেজিলিয়েন্স। এটা ছিল 2023 সালের রাষ্ট্রীয় কিষাণ দিবসের থিম। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, সম্প্রতি কোথায় তানসেন মহোৎসবের আয়োজন করা হলো? ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন সমস্ত পরীক্ষার জন্য। তো দেখো, সম্প্রতি তানসেন উৎসবের আয়োজন করা হলো কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গোয়ালিয়র। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেবো। দেখো, আচ্ছা 2023 সালে যেটা সেলিব্রেট করা হলো সেটা হয়েছিল 24 থেকে 28শে ডিসেম্বর 2023 সালে। এই তানসেন উৎসব, এটা ছিল 99তম সংস্করণ, মনে রাখবে। আচ্ছা, এই যে তানসেন উৎসব, এই তানসেন কে ছিলেন? আমরা হিস্ট্রিতে সবাই পড়েছি যে তানসেন ছিলেন আকবরের সভার নবরত্ন যারা ছিলেন, নবরত্নের মধ্যে একজন ছিলেন তানসেন, এবং তানসেনের জন্মস্থল হচ্ছে গোয়ালিয়র। ঠিক আছে, তিনি গোয়ালিয়রে তানসেন, এবং ওই জন্যই ওই গোয়ালিয়রেই এই বছর তানসেন উৎসব বা তানসেন মহোৎসবের আয়োজন করা হয়েছে। ঠিক আছে, আরেকটা রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের বলেছিলাম, সম্প্রতি ইউনেস্কো গোয়ালিয়রকে সঙ্গীতের শহর বা মিউজিক সিটি হিসেবে ঘোষণা করলো। ঠিক আছে, এটা কিন্তু আমরা কিছুদিন আগের ক্লাসে আলোচনা করেছিলাম। নেক্সট দেখো, এখানে রয়েছে ভারতের প্রথম এআই শহর কোন শহরকে ঘোষণা করা হলো? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কি রয়েছে দেখো, লখনৌ। ঠিক আছে, ইউপি বা উত্তরপ্রদেশের রাজধানী হলো লখনৌ। তো সম্প্রতি লখনৌ শহরটিকে কি করা হলো? এআই শহর হিসেবে ঘোষণা করা হলো। আচ্ছা, এখানে আমি তোমাদের একটু বুঝিয়ে দিই ব্যাপারটা কি। এটা এআই শহর মানে এটা নয় যে এখানে সমস্ত কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থ্রো করা হবে, রোবট টবট দিয়ে করানো হবে, এরকম কিন্তু কিছু ব্যাপার নয়। কি হবে না, এখানে বিভিন্ন সংস্থা বলতে পারো বা বিভিন্ন কোম্পানি বা অর্গানাইজেশন বলতে পারো। তো এই ধরনের বিভিন্ন সংস্থা বা অর্গানাইজেশন তৈরি করা হবে, যে কোম্পানিগুলো এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর বেশি করে আরো গবেষণা করবে। ঠিক আছে, তো বিভিন্ন কোম্পানি বা অর্গানাইজেশন বিল্ড করা হবে যারা এআই এর উপর আরো বেশি করে গবেষণা করবে। ঠিক আছে, সেই জন্যই লখনৌকে ভারতের প্রথম এআই শহর হিসেবে ঘোষণা করা হলো। লখনৌ হচ্ছে উত্তরপ্রদেশের ক্যাপিটাল। নেক্সট দেখো কি রয়েছে এখানে, সম্প্রতি কবে ভারতীয় জাতীয় কংগ্রেসের 139তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো? ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে আমাদের এটা বুঝতে হবে। ঠিক আছে, দেখো, সম্প্রতি ভারতীয় জাতীয় কংগ্রেসের 139তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো। ঠিক আছে, তাহলে এটা কবে করা হলো? এটা করা হলো 28শে ডিসেম্বর। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এবার আমরা এখান থেকে অনেক এক্সট্রা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে নেবো, যেগুলো হিস্ট্রি ওরিয়েন্টাল ইম্পর্টেন্ট। এছাড়াও তো জাতীয় কংগ্রেসের বিস্তারিত ক্লাস আমি করিয়েছি, তোমরা সেখানে গিয়েও ক্লাসটা অ্যাটেন্ড করতে পারো। সেখানে পুরো বিস্তারিতভাবে জাতীয় কংগ্রেস সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে দেখো, জাতীয় কংগ্রেস তাহলে প্রতিষ্ঠাতা কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অক্টাভিয়ান হিউম। আচ্ছা, তার আগে বলে রাখি যে এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1884 সালের 28শে ডিসেম্বর। সেই জন্য 28শে ডিসেম্বরটিকে এবছর 139তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো জাতীয় কংগ্রেসের। তাহলে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা অ্যালান অক্টাভিয়ান হিউম। এখানে একটা ভুল টাইপিং আছে, এটা অ্যালান অক্টাভিয়ান হিউম হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে কি জানবো, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিছু আমি এক্সট্রা এখানে দেওয়ার চেষ্টা করেছি। এর বিস্তারিত ক্লাসটা তোমরা করতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? বারবার এসেছে পরীক্ষায়, উমেশচন্দ্র ব্যানার্জি। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? এটাও ভালো করে মনে রাখবে। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা যখন হয়েছিল তখন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ট। প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। এটা তোমরা একটু ভালো করে মনে রাখবে। প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ট, তিনি ভারতীয় ছিলেন না। আর প্রথম ভারতীয় মহিলা সভাপতি সরোজিনী নাইডু। এটা নিয়ে একদম কনফিউজ হবে না, প্রশ্ন ভালো করে দেখবে, তারপর তোমরা উত্তর করবে। প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তৈয়বজি। এছাড়াও মনে রাখবে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনটা কোথায় বসেছিল? গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ, যেটা রয়েছে বোম্বেতে। কত সালে? 1885 সালে। তাহলে জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হচ্ছে? 1884-তে, 1884 সালের 28শে ডিসেম্বর। আর প্রথম অধিবেশন বসে 1885-তে। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো, সম্প্রতি কবে সুশাসন দিবস বা গুড গভর্নেন্স ডে পালন করা হলো? ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, খুব ভালো করে তোমাদের এটা মনে রাখতে হবে কিন্তু। ঠিক আছে, তাহলে সম্প্রতি কবে সুশাসন দিবস বা গুড গভর্নেন্স ডে এটা পালন করা হলো?
তো এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ক্রিসমাস যেদিন থাকে 25শে ডিসেম্বর, সেই দিনটাই সুশাসন দিবস হিসেবে পালন করা হয়। কেন এই দিনটিকে আমরা সুশাসন দিবস বা গুড গভর্নেন্স ডে হিসেবে পালন করে থাকি সেটাও আমরা জানবো। দেখো, আমাদের দেশের পূর্ব প্রধানমন্ত্রী ছিলেন কে? অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে আমরা এই দিনটিকে গুড গভর্নেন্স ডে বা সুশাসন দিবস হিসেবে পালন করে থাকি। ঠিক আছে। আচ্ছা, এখানে অটল বিহারী বাজপেয়ী সম্পর্কে একটু তোমরা মনে রাখবে, তিনি 3বার ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে, তিনি 3বার ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন, এটা ইম্পর্টেন্ট মনে রাখবে। 1992 সালে তিনি পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন, 2015 সালে তিনি ভারতরত্ন পুরস্কারও পেয়েছিলেন। এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, খুব ভালো করে তোমরা মনে রাখবে কিন্তু। ঠিক আছে, কার জন্মদিন উপলক্ষে পালন করা হচ্ছে সেটাও মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের রাজ্য সরকারের পরীক্ষাগুলোর জন্য তো অনেকই ইম্পর্টেন্ট। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্য সচিব কাকে নিযুক্ত করা হলো? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বিপি গোপালিকা। ঠিক আছে, বিপি গোপালিকাকে সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্য সচিব হিসেবে নিযুক্ত করা হলো। নেক্সট দেখো কি রয়েছে এখানে, কেন্দ্রীয় মন্ত্রিমণ্ডল কোন রাজ্যে গঙ্গা নদীর ওপর 4.56 কিলোমিটার লম্বা একটা ব্রিজ তৈরি করার কথা ঘোষণা করলো? এটা ইম্পর্টেন্ট, রাজ্যটা মনে রাখতে হবে। ঠিক আছে, এটা কোন রাজ্যে করা হলো? এটা কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিমণ্ডল ঘোষণা করেছে, যেটা করা হবে কোন রাজ্যে? যেটা করা হবে বিহারে। ক্লিয়ার প্রত্যেকের? এটা কোন রাজ্যে করা হবে? এটা হচ্ছে বিহার রাজ্যে করা হবে। একটা লম্বা ব্রিজ তৈরি করা হবে, এটা হচ্ছে 4.56 কিলোমিটার লম্বা হবে ব্রিজটা। ঠিক আছে, যেটা যুক্ত করবে কাকে? যেটা যুক্ত করবে দীঘাকে এবং সোনপুরকে। মনে রাখবে, দীঘা এবং সোনপুরকে যুক্ত করবে এই ব্রিজটা। নেক্সট দেখো, সম্প্রতি অযোধ্যা রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে কি রাখা হলো? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। অযোধ্যা রেলওয়ে স্টেশনের নাম সম্প্রতি পরিবর্তন করা হলো এবং এর নাম পরিবর্তন করে রাখা হলো অযোধ্যা ধাম। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, অযোধ্যা ধাম রাখা হলো রেলওয়ে স্টেশনের নাম, অযোধ্যা রেলওয়ে স্টেশনের নাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, অযোধ্যার যে এয়ারপোর্ট ছিল, ঠিক আছে, সেই এয়ারপোর্টেরও কিন্তু সম্প্রতি নাম পরিবর্তন করা হলো। আচ্ছা, অযোধ্যা এয়ারপোর্টের পূর্ব নাম কি ছিল? দেখো, মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম আন্তর্রাষ্ট্রীয় এয়ারপোর্ট, যেটার নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হলো মহর্ষি বাল্মীকি এয়ারপোর্ট। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট মনে রাখবে। রেলওয়ে স্টেশনটার নাম করা হলো অযোধ্যা ধাম এবং এয়ারপোর্টটার নাম করা হলো নতুন নাম মহর্ষি বাল্মীকি এয়ারপোর্ট, যেটার পূর্ব নাম ছিল মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম আন্তর্রাষ্ট্রীয় এয়ারপোর্ট। খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের সেন্ট্রাল এবং স্টেট সমস্ত পরীক্ষার জন্য। শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে অবশ্যই প্রত্যেকেই যুক্ত থাকবে। দেখো, এখানে নেক্সট কি রয়েছে, সম্প্রতি কোন রাজ্যকে ভারতের পেট্রো রাজধানী হিসেবে ঘোষণা করা হলো? তো ভারতের পেট্রো রাজধানী, আগের থেকে এটাকে পেট্রো রাজধানী বলা হতো। ঠিক আছে, এই যে রাজ্যটা রয়েছে, এটাকে অনেক আগের থেকে আমরা পেট্রো রাজধানী হিসেবে জানতাম, কিন্তু এটাকে এখন সম্প্রতি কিন্তু এটাকে একদম ফাইনালি ঘোষণা করা হলো ভারতের পেট্রো রাজধানী হিসেবে, যে রাজ্যটা হচ্ছে গুজরাট। অপশন বি রয়েছে, দেখো এখানে গুজরাট রাজ্যটিকে সম্প্রতি ভারতের পেট্রো রাজধানী হিসেবে ঘোষণা করা হলো। দেখো, সম্প্রতি কাকে ম্যান অব দ্য ইয়ার 2023 এই পুরস্কারে সম্মানিত করা হলো? এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ম্যান অব দ্য ইয়ার 2023, তো দেখো এই পুরস্কারে সম্মানিত করা হলো এলপি হেমন্ত কে শ্রীনিবাসুলকে। ঠিক আছে, নামটা মনে রাখবেন, নামটা বড় হলেও মনে রাখতে হবে পরীক্ষার জন্য। ঠিক আছে, এলপি হেমন্ত কে শ্রীনিবাসুল, এনাকে সম্প্রতি ম্যান অব দ্য ইয়ার 2023 এই পুরস্কারে সম্মানিত করা হলো। চলো পরের প্রশ্ন এখানে কি রয়েছে, দেখো, সম্প্রতি প্রকাশিত ব্রেকিং দ্য মোল্ড এই বইটির রচয়িতাকে? তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে রঘুরাম রাজন। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, এখানে রঘুরাম রাজন কে ছিলেন? রঘুরাম রাজন, তোমরা মনে করো আরবিআই এর 23তম গভর্নর হচ্ছে রঘুরাম রাজন। আচ্ছা, বর্তমানে 25তম গভর্নর কে রয়েছেন? বর্তমানে রয়েছেন শক্তিকান্ত দাস। আচ্ছা, 23তম হচ্ছে রঘুরাম রাজন, 25তম হচ্ছে শক্তিকান্ত দাস। এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাও আরবিআই এর 24তম গভর্নর কে ছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, সম্প্রতি বিএসই, যেটা হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ, তোমরা পড়েছো, বম্বে স্টক এক্সচেঞ্জ এর নতুন চেয়ারম্যান কাকে নিয়োগ করা হলো? সম্প্রতি চেয়ারম্যান নতুনভাবে নিয়োগ করা হলো। তো সম্প্রতি বম্বে স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হলো প্রমোদ আগরওয়ালকে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, প্রমোদ আগরওয়াল। আচ্ছা, এখানে আমরা বম্বে স্টক এক্সচেঞ্জ সম্পর্কে জেনে নেবো। তার আগে তোমরা মনে রাখো, এই প্রমোদ আগরওয়াল, এনার কার্যকালটা থাকবে হচ্ছে 17 জানুয়ারি 2024 থেকে, মানে কার্যকাল এনার শুরু হবে। ঠিক আছে, এখনো শুরু হয়নি, 17 জানুয়ারি 2024 থেকে এনার কার্যকাল শুরু হবে। তিনি সম্প্রতি কিন্তু চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করলেন, প্রমোদ আগরওয়াল। এবার আমরা বিএসসি সম্পর্কে একটু জেনে নেব। বিএসসি কবে গঠিত হয়েছিল? এটা গঠিত হয়েছিল বা বম্বে স্টক এক্সচেঞ্জ 1875 সালে, আর এর সদর দপ্তর রয়েছে মুম্বাই। আর তোমরা প্রত্যেকেই জানো বিএসসি বা বম্বে স্টক এক্সচেঞ্জ হলো এশিয়ার সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে, তাহলে এটাও ভালো করে মনে রাখবে, এশিয়ার সবচেয়ে বড়
স্টক এক্সচেঞ্জ হচ্ছে বিএসসি বা বম্বে স্টক এক্সচেঞ্জ। আচ্ছা, এখানে তোমাদের আরেকটা আমি ইনফরমেশন বলে রাখি, এই যে বিএসসি বা বম্বে স্টক এক্সচেঞ্জের নতুন চেয়ারম্যান নিয়োগ করা হলো, এটাতে কিন্তু সেবির সম্মতি লাগে। ঠিক আছে, একটা চেয়ারম্যান নিয়োগ করার জন্য কিন্তু সেবি একটা সম্মতি দেবে, তারপরে নিয়োগ করা হবে। ঠিক আছে, সেবি যেটা হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবির সম্মতি নিয়ে সম্প্রতি বিএসসির নতুন চেয়ারম্যান নিয়োগ করা হলো প্রমোদ আগরওয়ালকে। ক্লিয়ার প্রত্যেকের? নেক্সট দেখো, ভারতে জিপিটি লঞ্চ করার জন্য রিলায়েন্স জিও কার সাথে চুক্তি করলো? ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ঠিক, তাহলে সম্প্রতি ভারত জিপিটি একটা লঞ্চ করা হবে, তো ভারত জিপিটি লঞ্চ করার জন্য রিলায়েন্স জিও কার সাথে চুক্তি করলো? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আইআইটি বোম্বের সঙ্গে। ঠিক আছে, আইআইটি বোম্বের সঙ্গে রিলায়েন্স জিও সম্প্রতি ভারত জিপিটি লঞ্চ করার জন্য একটা চুক্তি করলো। নেক্সট দেখো, সম্প্রতি কোটাক মাহিন্দ্রা ব্যাংকের নতুন চেয়ারম্যান কাকে নিয়োগ করা হলো? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, সিএস রাজন। সিএস রাজনকে সম্প্রতি কোটাক মাহিন্দ্রা ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হলো। এখানে মনে রাখবে, কোটাক মাহিন্দ্রা ব্যাংক যেটা গঠিত হয়েছিল 1985 সালে এবং কোটাক মাহিন্দ্রা ব্যাংকের সদর দপ্তর রয়েছে মুম্বাই। আচ্ছা, ভারতের সমস্ত ব্যাংক সম্পর্কে একটা বিস্তারিত ক্লাস আমি দিয়েছি, সেই ক্লাসটাও প্রত্যেকে তোমরা অ্যাটেন্ড করবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট একটি ক্লাস, ব্যাংকের ক্লাসটাও প্রত্যেকে অ্যাটেন্ড করবে। কবে গঠিত হয় ব্যাংকগুলো, সদর দপ্তর, কতগুলো পাবলিক সেক্টর ব্যাংক রয়েছে, প্রাইভেট সেক্টর ব্যাংক রয়েছে, সমস্ত কিছু আলোচনা করা হয়েছে। নেক্সট দেখো, সম্প্রতি সিআইএসএফ এর প্রথম মহিলা প্রধান কে হলেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর হবে নীনা সিং। সম্প্রতি নীনা সিং সিআইএসএফ বা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এর প্রথম মহিলা প্রধান হলেন। মনে রাখবে, ইনি হলেন প্রথম মহিলা, সেই জন্যই ইম্পর্টেন্ট। সিআইএসএফ ফুল ফর্ম বলে দিলাম, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। তোমরা যারা এসএসসি জিডির ফর্ম ফিল আপ করছো তারা তো অবশ্যই সিআইএসএফ এর একটা অপশন চুজ করতে পারবে, খুব ভালো একটা পোস্ট। আচ্ছা, সিআইএসএফ গঠিত হয় 1969 সালে আর এর সদর দপ্তর রয়েছে নিউ দিল্লিতে। ক্লিয়ার প্রত্যেকের? নেক্সট দেখো, সম্প্রতি কোন রাজ্য প্রজা পালন কার্যক্রম শুরু করলো? উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা। তো তোমরা জানো যে সম্প্রতি তেলেঙ্গানায় ভোট হলো এবং নতুন সরকার গঠন হলো। ঠিক আছে, বর্তমানে হচ্ছে তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী কে হলেন? রেভান্ত রেড্ডি, যেটি আমি আলোচনা করেছি। তো সম্প্রতি এই তেলেঙ্গানা রাজ্যে প্রজা পালন কার্যক্রম শুরু করা হলো। আচ্ছা, এছাড়াও আরেকটা স্কিম লঞ্চ করা হলো তেলেঙ্গানাতে, এটা মনে রাখবে, যেটা হচ্ছে আভয় হাস্তাম বলে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এটা আমি আলাদা করে আর প্রশ্ন দিলাম না। আভয় হাস্তাম, ঠিক আছে, এটাও সম্প্রতি তেলেঙ্গানাতেই করা হলো। আর তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি, নামটা মনে রাখবে। যে 5টি রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী নিয়োগ হয়েছে, 5টা রাজ্যেরই কিন্তু নতুন মুখ্যমন্ত্রীর নাম মনে রাখবে, সেখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট দেখো, কোন দিনটি বীর বাল দিবস হিসেবে পালিত হয়? এটাও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে 26শে ডিসেম্বর। ঠিক আছে, 26শে ডিসেম্বর এই দিনটিকে বীর বাল দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। আচ্ছা, এটা কিন্তু 2022 জানুয়ারি থেকে এই দিনটি পালন করার কথা ঘোষণা করা হলো। কেন এই দিনটিকে বীর বাল দিবস হিসেবে পালন করা হয় এটা একটু তোমরা মনে রাখবে। আচ্ছা, গুরু গোবিন্দ সিং, সবাই তোমরা নাম শুনেছো, সেই গুরু গোবিন্দ সিং এর ছেলেদের সম্মানেই হচ্ছে এটা পালন করা হয়। গুরু গোবিন্দ সিং এর যারা ছেলে ছিলেন, ওনাদের বীরত্বকে একটা স্বীকৃতি দেওয়ার জন্য এই 26শে ডিসেম্বর দিনটিকে বীর বাল দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট দেখো, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সম্প্রতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি ব্যাকটেরিয়ার সন্ধান করলেন। আচ্ছা, এই ব্যাকটেরিয়াটার নাম কার নাম অনুসারে রাখা হয়েছে? ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে তোমাদের মনে রাখতে হবে। তাহলে সম্প্রতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন আমরা জানি, ঠিক আছে, তো এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটা ব্যাকটেরিয়ার সন্ধান করলেন। তো এটার নাম কার নাম অনুসারে রাখা হয়েছে? এটা রাখা হয়েছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে। ঠিক আছে, এটা অবশ্যই একটি উপকারী ব্যাকটেরিয়া, যেটা আমাদের ইন ফিউচার প্রচুর ডেভেলপমেন্টে হেল্প করবে। সেটা হচ্ছে চাষবাসের ডেভেলপমেন্ট, এই ধরনের ডেভেলপমেন্টে প্রচুর হেল্প করবে। এটুকুই জেনে রাখো, ওপরে ওপরে, বেশি গভীরে জানার দরকার নেই, শুধু জানতে হবে যে কার নাম অনুসারে রাখা হয়েছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। ঠিক আছে, আরেকটা মনে রাখবে যেটা ইম্পর্টেন্ট তোমাদের, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াটার নাম। ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে পেন্টোয়া ট্যাগোরি। ঠিক আছে, যেটাকে বলা হয় ইংরেজিতে রবীন্দ্রনাথ ট্যাগোর, তো সেখান থেকে পেন্টোয়া ট্যাগোরি হচ্ছে ব্যাকটেরিয়াটার নাম, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রাখা হয়েছে। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো, সম্প্রতি কবে মহামারী প্রস্তুতি দিবস পালন করা হলো? এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো, যেটার ইংলিশটা মনে রাখবে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ডে। ঠিক আছে, এটা হচ্ছে কবে পালন করা হলো? এটা পালন করা হলো 27শে ডিসেম্বর। নেক্সট দেখো, সন্তোষ ঝাকে কোন দেশে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ করা হলো? তো এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সম্প্রতি সন্তোষ ঝাকে আমাদের ভারতের হচ্ছে হাই কমিশনার হিসেবে নিয়োগ করা হলো কোন দেশে? শ্রীলঙ্কায়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, কোথায় 12তম দিব্য কলা মেলার উদ্ঘাটন করা হলো? ঠিক আছে, দিব্য কলা মেলা। ঠিক আছে, দিব্য কলা মেলা মানে তোমরা বুঝতে পারছো, যারা দিব্যাঙ্গ থাকেন, মানে ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপ থাকেন, তো ওনাদের বিভিন্ন যে কারুকার্য, হাতের কাজ যেগুলো রয়েছে, সেগুলো হচ্ছে একটা জায়গায় এসে তারা তাদের সেগুলোকে
মানুষের কাছে তুলে ধরতে পারবে, সেই জন্য একটা 12তম দিব্য কলা মেলার উদ্ঘাটন করা হলো। ঠিক আছে, তো সম্প্রতি এটা কোথায় করা হলো এটা আমাদের জানতে হবে। জায়গার নামটা আমাদের ইম্পর্টেন্ট, জায়গার নামটা জানলেই হবে। তাহলে এটা কোথায় করা হলো? এটা করা হলো সুরাট। সুরাটটা কোথায় রয়েছে? গুজরাটে। ঠিক আছে, গুজরাটে সুরাটে 12তম দিব্য কলা মেলার উদ্ঘাটন সম্প্রতি কিন্তু করা হলো। আচ্ছা, এই যে সুরাটকে কিন্তু কি বলা হয় বলতো? হীরক শহর বলা হয়। ঠিক আছে, ডায়মন্ড সিটি বলা হয় সুরাটকে, গুজরাটে রয়েছে। সম্প্রতি চীনের নতুন ডিফেন্স মিনিস্টার কাকে নিয়োগ করা হলো? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। চীনের নতুন ডিফেন্স মিনিস্টার কাকে নিয়োগ করা হলো? তো এর সঠিক উত্তর হয়ে যাবে ডং জুন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এনাকে সম্প্রতি চীনের নতুন ডিফেন্স মিনিস্টার হিসেবে নিয়োগ করা হলো। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো লাই সাংফু ইনি আগে ছিলেন, এনার পরিবর্তে ডং জুনকে সম্প্রতি ডিফেন্স মিনিস্টার হিসেবে নিয়োগ করা হলো চীনের। পরের প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন ভারতীয় সেনার বিভিন্ন পদের নাম পরিবর্তন করার কথা ঘোষণা করলেন? ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো দেখো, সম্প্রতি ভারতীয় নৌসেনার বা ইন্ডিয়ান নেভির যে সমস্ত পদ রয়েছে বা যে সমস্ত র্যাঙ্ক আমরা বলে থাকি, তো সেই বিভিন্ন র্যাঙ্কের নাম পরিবর্তন করার ঘোষণা করলেন সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইম্পর্টেন্ট, এটা ভালো করে মনে রাখবে। এখান থেকে আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যেগুলো মনে রাখতে হবে। আমরা নৌসেনা দিবস কবে পালন করে থাকি? প্রত্যেক বছর নৌসেনা দিবস পালন করা হয় 4ই ডিসেম্বর। এছাড়াও মনে রাখবে বর্তমানে ভারতীয় নৌসেনা প্রধান কে রয়েছেন? বর্তমানে ভারতীয় নৌসেনা প্রধান রয়েছে আর হরিকুমার। নেক্সট দেখো, সম্প্রতি কেন্দ্রীয় সরকার 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান কাকে নিয়োগ করলেন? ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এর সঠিক উত্তর হয়ে যাবে অরবিন্দ পনগড়িয়া। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এনাকে সম্প্রতি 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান নিয়োগ করা হলো। ঠিক আছে, আচ্ছা এর আগে 15তম ছিলেন হচ্ছে এন.কে. সিং। এটা মনে রাখবে, এন.কে. সিং ছিলেন 15তম এবং বর্তমানে রয়েছেন অরবিন্দ পনগড়িয়া। এটা ইম্পর্টেন্ট মনে রাখবে। আচ্ছা, এই যে অরবিন্দ পনগড়িয়া, এটার থেকে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট তোমরা মনে রাখবে, ইনি ছিলেন নীতি আয়োগের প্রথম উপাধ্যায়। এটাও ইম্পর্টেন্ট, নীতি আয়োগের প্রথম উপাধ্যায় ছিলেন হচ্ছে অরবিন্দ পনগড়িয়া। নেক্সট দেখো, সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ইস্পাত উৎপাদনে ভারতের স্থান কত? তো এর উত্তর হয়ে যাবে দ্বিতীয়। ঠিক আছে, প্রথম স্থানে রয়েছে চীন এবং দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের ভারতবর্ষ। ইস্পাত বা স্টিল প্রোডাকশন যেটাকে বলা হয়, সেই স্টিল প্রোডাকশনে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয়। এবার চীন প্রথম, দ্বিতীয় ভারত। ভারতের কোন রাজ্য প্রথম রয়েছে এরকম প্রশ্ন আসতে পারছে পরীক্ষায়, সেটাও আমরা একটু দেখে নেব। দেখো, এখানে ভারতের রাজ্যের মধ্যে প্রথমে রয়েছে ওড়িশা, দ্বিতীয় হচ্ছে ছত্তিশগড় এবং তৃতীয় হচ্ছে ঝাড়খণ্ড। নেক্সট কোশ্চেন দেখো, সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলার মাটি বাংলার জল এই গানটিকে রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষণা করলো। এই গানটির রচয়িতাকে? ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আমাদের রাজ্য সরকারের সমস্ত পরীক্ষার জন্য। তো দেখো, সম্প্রতি বাংলার মাটি বাংলার জল এই গানটিকে রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষণা করা হলো আমাদের রাজ্যে। তো এই গানটির রচয়িতা হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যেগুলো মনে রাখতে হবে তোমাদের। দেখো, পয়লা বৈশাখ যে দিনটা হয়, আমরা প্রত্যেকে পয়লা বৈশাখ দিনটা জানি। তো সেই পয়লা বৈশাখ দিনটাকে এরপর থেকে রাজ্য দিবস বা বাংলা দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাহলে পয়লা বৈশাখ দিনটিকে বাংলা দিবস বা রাজ্য দিবস হিসেবে পালন করা হবে এবং বাংলার মাটি বাংলার জল রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই গানটি এখন থেকে আমাদের রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষণা করা হলো। এবং মনে রাখবে, এই গানটি গাইতে হবে 1 মিনিট 59 সেকেন্ডে। যেরকম আমাদের জাতীয় সঙ্গীত গাওয়ার সময় রয়েছে 52 সেকেন্ড, তেমন ভাবে এই বাংলার মাটি বাংলার জল এই গানটি গাইতে হবে আমাদেরকে 1 মিনিট 59 সেকেন্ডে। ক্লিয়ার প্রত্যেকের? নেক্সট দেখো, সম্প্রতি রাজস্থানের নতুন মুখ্য সচিব কাকে নিয়োগ করা হলো? তো সম্প্রতি দেখো, সুধাংশু পন্থকে কি করা হলো? রাজস্থানের নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ করা হলো। নেক্সট কোশ্চেন দেখো, ভীষণ ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। সম্প্রতি FIH হকি 5S বিশ্বকাপের প্রথম সংস্করণ কোথায় আয়োজিত হবে? তো দেখো, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো, FIH যেটা ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন, এর যে 5S বিশ্বকাপ রয়েছে, এই 5S বিশ্বকাপের এটা প্রথম সংস্করণ। ঠিক আছে, এটা প্রথম সংস্করণ যেটা আয়োজিত হবে মাস্কাট। ঠিক আছে, মাস্কাট হচ্ছে ওমানের একটি জায়গা বা শহর বলতে পারো। তো ওমানের মাস্কাটে এবার এটা আয়োজন করা হবে। ওমানের ক্যাপিটাল, অ্যাকচুয়ালি ওমানের ক্যাপিটাল হচ্ছে মাস্কাট, এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে এটা কবে আয়োজিত হবে আমরা সমস্ত কিছু জানবো। এর আগে তোমরা জেনে রাখো এখানে যে 5S রয়েছে। 5S কেন রয়েছে? কারণ প্রত্যেক টিমে 5 জন করে খেলোয়াড় থাকবে। ঠিক আছে, সেই জন্য এটা হচ্ছে 5S বিশ্বকাপ। এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। এটা কবে আয়োজিত হবে? এটা হচ্ছে ওমানের রাজধানী মাস্কাটে আয়োজিত হবে 24 থেকে 31 জানুয়ারি। আচ্ছা দেখো, এটা 24 থেকে 31 জানুয়ারি যে হবে তার একটা ভাগ রয়েছে। প্রথমে দেখো, মহিলা যারা রয়েছে মহিলাদের হবে 24 থেকে 27 জানুয়ারি। এবং মনে রাখবে, মহিলা হচ্ছে ভারতীয় দলের ক্যাপ্টেন হচ্ছেন রজনী এতিমারো।
এবং পুরুষদের হচ্ছে 28 থেকে 31 জানুয়ারি। তাহলে মহিলা 24 থেকে 27 আর পুরুষ হচ্ছে 28 থেকে 31, এ নিয়ে টোটাল 24 থেকে 31 জানুয়ারি পর্যন্ত এটা হবে। এবং ভারতীয় পুরুষ দলের ক্যাপ্টেন রয়েছেন সিমরনজিৎ সিং। নেক্সট দেখো, সম্প্রতি ডিআরডিওর স্থাপনা দিবস কবে পালন করা হলো? ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো সম্প্রতি দেখো 1 জানুয়ারির দিনটা ডিআরডিওর স্থাপনা দিবস হিসেবে পালন করা হলো। ডিআরডিও, যার ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ক্লিয়ার? এই ডিআরডিও স্থাপিত হয়েছিল 1 জানুয়ারি 1958 সালে এবং এর সদর দপ্তর রয়েছে নিউ দিল্লিতে এবং বর্তমানে ডিরেক্টর রয়েছেন ডক্টর সমীর ভি কামাত। নেক্সট কোশ্চেন দেখো, সম্প্রতি অস্ট্রেলিয়ার কোন ক্রিকেটার ওয়ানডে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন? ইম্পর্টেন্ট কোশ্চেন, এমনকি ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। ওয়ানডে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন সম্প্রতি অস্ট্রেলিয়ার খুবই জনপ্রিয় একজন ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। পরের প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, সম্প্রতি কোন রাজ্য রাজীব গান্ধী স্বরোজগার স্টার্ট আপ যোজনা চালু করলো? এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে হিমাচল প্রদেশ। ঠিক আছে, হিমাচল প্রদেশ সম্প্রতি রাজীব গান্ধী স্বরোজগার স্টার্ট আপ যোজনা এটা চালু করলো। নেক্সট দেখো, বিশ্ব ব্রেল দিবস কবে পালিত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে 4 জানুয়ারি। ঠিক আছে, প্রত্যেক বছর 4 জানুয়ারি দিনটি আমরা ব্রেল দিবস হিসেবে পালন করে থাকি। ঠিক আছে, ব্রেল হচ্ছে এক ধরনের লিপি, যেটা হচ্ছে যারা অন্ধ ব্যক্তি হয়ে থাকেন ওনাদের পড়াশোনা করার জন্য একটা লিপি হচ্ছে ব্রেল। তো সম্প্রতি ব্রেল দিবস পালিত হলো 4 জানুয়ারি। নেক্সট দেখো, 2024 সালে ব্রিক্স সম্মেলনের আয়োজন করবে কোন দেশ? ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আমরা ব্রিক্স সম্বন্ধেও জানবো বিস্তারিতভাবে, প্রত্যেকেই যুক্ত থাকো ক্লাসটার সঙ্গে। তো 2024 সালে ব্রিক্স সম্মেলনের আয়োজন করবে হচ্ছে রাশিয়া। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এবার দেখো, ব্রিক্স কবে স্থাপিত হয়েছিল? ব্রিক্স স্থাপিত হয়েছিল 2006 সালে। এবার আমরা জানবো যে কতগুলো দেশ রয়েছে। এখানে দেখো নামটার মধ্যেই তোমরা বুঝতে পারছো, BRICS, বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া আমাদের ভারতবর্ষ, সি ফর চায়না অ্যান্ড এস ফর সাউথ আফ্রিকা। ঠিক আছে, এই টোটাল 5টা দেশ। এবার দেখো আরেকটা ইম্পর্টেন্ট, সম্প্রতি কিন্তু আরো 5টি নতুন দেশ এখানে যুক্ত হয়েছে। এই 5টা তো ছিল ব্রিক্স, এরপর এর সঙ্গে আবার হচ্ছে 5টা দেশ যুক্ত হয়েছে। কি কি দেখো, ইজিপ্ট, ইথিওপিয়া, সৌদি আরব, ইউএই এবং ইরান, এই 5টি দেশ আরো এর সঙ্গে কিন্তু যুক্ত হয়েছে। তাহলে মোট এখন বর্তমানে কতগুলো সদস্য দেশ রয়েছে বা কতগুলো দেশের ব্রিক্সের মেম্বার রয়েছে? তাহলে উত্তর হবে 10টি। আগে ছিল 5টি, নতুন আবার 5টি যুক্ত হয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, সম্প্রতি কবে রাষ্ট্রীয় পক্ষী দিবস পালন করা হলো? ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। রাষ্ট্রীয় পক্ষী দিবস বা পাখি দিবস, পাখি দিবস পালন করা হলো কবে? 5 জানুয়ারি। অপশন ডি তে দেখো রয়েছে 5 জানুয়ারি সম্প্রতি রাষ্ট্রীয় পক্ষী দিবস পালন করা হলো। এবং মনে রাখবে এই বছরের থিম ছিল রাইট টু ফাইট। ঠিক আছে, অ্যাকচুয়ালি হচ্ছে পাখিদেরকে বাঁচিয়ে রাখার জন্য যে সমস্ত সচেতনতাগুলো গ্রহণ করা উচিত, এই ধরনের মানে পাখিদের গুরুত্ব সম্বন্ধে একটা বোঝানোর জন্য মেনলি এই দিনটা সেলিব্রেট করা হয়ে থাকে। তো এবছরের থিম রাখা হয়েছে রাইট টু ফাইট। এটা থিমটা যেহেতু ছোট রয়েছে, পরীক্ষা দেওয়ার হয়তো সম্ভাবনা রয়েছে, একটু মনে রাখবে। ঠিক আছে, এটাই ছিল গত 2 সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস। কিছু অসুবিধার জন্য এটা 2টো সপ্তাহের ক্লাস একটাতেই করানো হয়েছে। এরপর থেকে তোমরা প্রত্যেক সাপ্তাহিক ক্লাস পেয়ে যাবে। তো প্রত্যেকেই সোমবার সকাল 7টায় ক্লাসটা পাবে। অবশ্যই প্রত্যেকে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসটা অবশ্যই অ্যাটেন্ড করবে। ঠিক আছে, এবং ক্লাসগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এবং চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো এবং সমস্ত পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।